সামনেই তোমাদের এডুকেশন পরীক্ষা, আর এডুকেশন পরীক্ষার জন্য স্যার ফারুক স্যার তোমাদের প্রত্যেক বছর আসেন, আর স্যার যা বলেন তাই আসে। স্যার ফোর্থ সেমে যা বলবেন ব্রড কোশ্চেনের জন্য সেটাই তোমরা পাবে, এবং আজকে আমরা স্যারের কাছ থেকে শুনবো স্যার পরীক্ষার মাঝে ওরা অল্প কয়েকদিন সময় পাই, মাঝের কয়েকদিন যদি ওরা ঠিকঠাক করে কিভাবে পড়লে ভালো নাম্বারটা পেতে পারে। কারণ পরীক্ষার মাঝে ধরুন অন্যান্য সাবজেক্টের পর এডুকেশন পরীক্ষা, হাতে ওদের কারো দুদিন কারো একদিন সময় আছে, এই সময় পড়লে ওরা কি কাঙ্ক্ষিত লক্ষ্যে বা ভালো রেজাল্ট করতে পারে? কিভাবে পড়ে যদি একটু বলেন স্যার। যদি যারা এখনো অনেক স্টুডেন্ট তো পড়াশোনা করে না, আমাদের কিছু তাদের বইও নেই, কিন্তু তারা পাস করবে কিভাবে, কিন্তু পাসও করতে হবে। তার জন্য কিচ্ছু না, চারটে সেট ওরা পরপর রায় মার্টিন হোক, টার্গেট হোক, এবিটি হোক, যা আছে 3-4টে সেট, ওই 3-4 120টা প্রশ্ন মোটামুটি পড়লে আশা রাখছি 20-22 পেয়ে যাবে। আর যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য টেক্সট অবশ্যই অবভিয়াসলি পড়তে হবে। এডুকেশনটা কি মুখস্থ করতে হয় বেশি? না, বুঝতে হয়। বুঝতে হবে। যেমন রিয়ারেন্স বললো, যেমন রাধাকৃষ্ণন প্রথম বললো ভারতীয় শিক্ষা কমিশন, কোঠারি মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, জাতীয় শিক্ষানীতি, ক্রম অনুসারে সাজাও। তাহলে আমার সাল অনুযায়ী ক্রম অনুসারে সাজাতে হবে। তার জন্য আমার প্রথম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন 1948, তারপরে মুদালিয়ার কমিশন 1952, তারপরে কোঠারি কমিশন 1964, 1986 জাতীয় শিক্ষানীতি, ভারতীয় শিক্ষা কমিশন। এই যে রিয়ারেন্স, এই যে তোমার কনসেপ্ট যদি তুমি বই না পড়ো, এতটা সাল যদি মনে রাখতে, তাহলে কি পুরো পাঠ্য পড়া সম্ভব স্যার? একদিন সম্ভব নয়, মানে অনেকগুলো বড় বড় অধ্যায়, প্রচুর বড় সিলেবাস, সময় কম পেয়েছে ছাত্রছাত্রীরা। আচ্ছা। এবং অনেকে নেগলেন্সি করে পড়াশোনাও করেনি, বইও কিনেনি। আর সেই জন্য কিন্তু স্যার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও বলে দেবে, আর বললো স্যার রান মার্টিন বলুন, বিভিন্ন বইতে বাজার চলতি যে বইগুলো রয়েছে তার পেছনের সেট গুলো একটু অবশ্যই। তাহলে তো স্যার এদের ক্ষেত্রে কিছু মুখস্থ করতেই হচ্ছে। কিছু তো মুখস্থ করতে হবে, না তো একদম। আর এখন তো কেউ কারো হল কালেকশন করাটাও খুব টাফ ব্যাপার। যেহেতু 1 নম্বরের প্রশ্ন কার পাশের জন্য থাকছে 25 নম্বর, তার পেছনের জন্য থাকছে 38 নম্বরে, তার পেছনে 40 নম্বরে। সুতরাং কালেকশন মানে প্রশ্ন কালেক্ট করতে গেলে তাকেও অত্যন্ত বুদ্ধিমান হতে হবে। তাই তোমাদের জন্য স্যার কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরপর বলবেন, তোমরা শুনবে। আর তোমাদের জন্য সমস্ত সাবজেক্টের পরপর ভিডিওস আসছে। তোমাদের এত ভালোবাসা দেবার জন্য ধন্যবাদ। পুরো ক্লাসটা মন দিয়ে একটু অধ্যায় ভিত্তিক কিছু তোমাদের বিশেষ কিছু আলোচনা করছি, তো পুরোটা পসিবল হচ্ছে না। এবং যে অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসবে সেগুলো আমি বলে যাচ্ছি। প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে স্বাধীনোত্তর ভারতীয় শিক্ষা ব্যবস্থার ধারণা। স্বাধীনোত্তর ভারতীয় শিক্ষা ব্যবস্থার ধারণা। এখান থেকে 3টে কমিশন আছে। কি কি কমিশন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। স্বাধীনোত্তর বলেছে, নিশ্চয়ই স্বাধীনতার পরেই সৃষ্টি হয়েছে কমিশনগুলো। সালটা হচ্ছে 1948-49। দ্বিতীয় কমিশন নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন, অপর নাম হচ্ছে মুদালিয়ার কমিশন, 1952-53। পরের কমিশনের নাম হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন, অপর নাম হচ্ছে কোঠারি কমিশন, 1964-66। এই যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আমাদের প্রশ্নগুলো কি কি? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রতিষ্ঠাতাকে, সভাপতিকে, সম্পাদকের নাম কি, বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা কয়জন ভারতীয় সদস্য, কয়জন বিদেশি সদস্য, গ্রামীণ বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন, আচ্ছা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কোন বিশ্ববিদ্যালয় কোন কলেজের আদলে তৈরি হয়েছিল? ডেনমার্কের জনতা কলেজ। আচ্ছা, মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মুদালিয়ার কমিশন কে প্রতিষ্ঠা করেন? লক্ষণ স্বামী মুদালিয়ার। এর সদস্য সংখ্যা কয়জনের, বইয়ের পৃষ্ঠার সংখ্যা কত, এবং রিপোর্টটি কত পৃষ্ঠার ছিল, এবং গ্রেড পদ্ধতি, 5 পয়েন্ট স্কেল, যে বিভিন্ন রকম পদ্ধতি সূচনা কে করেছেন? মুদালিয়ার বা মাধ্যমিক শিক্ষা কমিশন। আর ওদিকে হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন, প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1964, যার প্রবক্তা কে ছিলেন? দৌলত সিং কোঠারি। জাতীয় শিক্ষানীতি 1986, এবং 2020 জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি। 2020 জাতীয় শিক্ষানীতির চেয়ারম্যান কে ছিলেন?
কে কস্তুরী রঙ্গন। এবং এডুকেশন সিস্টেমটা কি 5+3+3+4। এখন তোমরা জানো গ্রাজুয়েশনের নতুন একটা সিস্টেম চালু হয়েছে, মেজর হচ্ছে 4 ইয়ার্স। এই যে সিস্টেমটা একটা 20 জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রবর্তিত হয়েছে। এবার আছে নারী শিক্ষার সমস্যা, উমেন্স এডুকেশন প্রবলেম, তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী সমূহ এবং অর্থনৈতিক দুর্বল শ্রেণী সমসূচক, এবং ইডাব্লিউএস নতুন একটা এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, এবং যারা কোনো কিছু তিনটে মানে কোটার আওতায় না বলে তখন নতুন একটা সরকার যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের একটা ইডাব্লিউএস এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প ইডাব্লিউএস, এবং প্রবর্তিত হয় 2020 সাল থেকে। এবার আছে মহান শিক্ষাবিদ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহ। এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, স্বামী বিবেকানন্দ আছে, মহাত্মা গান্ধী আছে, জর্জ রুসো আছে, জন ডিউ আছে। এই যে এই দার্শনিকদের মতবাদের কিছু প্রশ্ন তোমাদের পড়তে, যেন মাতৃভাষার মাতৃত্বের সমান উক্তিটিকার রবীন্দ্রনাথ। এবার আসে কি আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা এবং সমস্যা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেটা ইনক্লুসিভ এডুকেশন বলে, সবার জন্য শিক্ষা। পৃথকভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা। এবার দৃষ্টি প্রতিবন্ধী আছে, শ্রবণ প্রতিবন্ধী আছে, অটিজম আছে। অটিজম কারা? অটিজমে কারা আক্রান্ত হয়? অটিজম শিক্ষা পদ্ধতির নাম কি? ফ্লোর টাইম পদ্ধতি। যারা দীর্ঘদিন ধরে ফোন দেখতে দেখতে আসক্তি হয়ে যায়, তাদের কথা বলার শক্তি হারিয়ে ফেলে, সেটা হচ্ছে অটিজম। এবং তাদের মানসিক বিচার বুদ্ধি করার ক্ষমতা, তাদের সবসময় তারা কথা বলতে চায় না, অটিজমের শিকার হয়। শিখন অক্ষমতা, বৌদ্ধিক অক্ষমতা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব, প্রতিবন্ধকতা এবং নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত মাধ্যমগুলির ভূমিকা। নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম কি? আমরা জানি বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। আর অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম কি? গণমাধ্যম, যেটা দূরদর্শন। বিভিন্ন রকম মাধ্যমে এই প্রতিবন্ধীদের জন্য শিক্ষার যাতে দ্রুত তারা এগিয়ে যেতে পারে তার প্রচার করতে হবে। তারপরে এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষা। আমরা জানি ডেলার্স কমিশনের 4টি স্তম্ভ আছে। জ্ঞানার্জনের জন্য শিখন, কর্মসম্পাদনের জন্য শিখন, একত্রে বসবাসের জন্য শিখন। ডেলার্স কমিশনের প্রতিবেদনটির নাম কি? 1986 খ্রিস্টাব্দে ডেলার্স কমিশন প্রতিবেদনটি প্রকাশিত হয়, যার নাম হচ্ছে লার্নিং দ্য ট্রেজার উইদিন। এবং আধুনিক শিক্ষা ইতিবাচক ও ধনাত্মক মনোবিজ্ঞানের ভূমিকা। এই মোটামুটি এই এডুকেশন এই করে সিলেবাস এবং চ্যাপ্টার ওয়াইজ তোমরা ভালো করে পড়বে, কমিশনগুলো ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে, মহান শিক্ষাবিদদের অবদানটা ভালো করে দেখবে। এই থাকলো, সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি 4th সেমিস্টারে যে ব্রড কোশ্চেনগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো।